আমরা প্রতিশ্রুতি শব্দটা আমি তাই আমার ক্যাম্পেইনে নেই নাই একবারও। আমি বলতে চেয়েছি এটা প্রতিজ্ঞা। চোখে দেখার তো কষ্ট হয়েছিল অনেক বছর, এবার আসলেই চোখে দেখবে যে এই কথাগুলোর কোনো মানে নাই যদি আপনি 2 মিনিটে যে কথাটা বলতে পারেন সেটা 25 মিনিট নিয়ে আপনি বলতে থাকেন। রাজনীতি যারা করছি এবং সরকারে যারা বিশেষত যায় এবং লোকালি যারা পাওয়ারফুল তাদের ব্যাপারে প্রথম যে কষ্টটা তৈরি হয়, দুঃখটা আসে, সেটা হলো ও তো দুর্নীতিবাজ। কেউ একটু অন্যভাবে তাকালে সে বোধহয় আমি নামলে সাদা গাড়ি নিয়ে তুলে নেবে আমাকে। সেই ধরনের একটা পরিস্থিতিতে আমরা বেড়ে উঠেছি গত 10-12 বছর। আপনার একজন প্রতিপক্ষ অথবা কম্পিটিটর অথবা যিনি আপনাকে একটা চ্যালেঞ্জ দিবেন সেটা রাখা উচিত যদি না থাকেও। আমরা একটা সেফ দেশ চাই যেখানে আমি রাতে দিনে নারী পুরুষ শিশু বয়োবৃদ্ধ আমি চলতে পারি। চর্চায় আজকের অতিথি সাঈদ আল নোমান। উনি চট্টগ্রাম 10 আসন থেকে এবারে এমপি নির্বাচিত হয়েছেন। নোমান সাহেব, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। নোমান সাহেব যখন বলছি তখন আপনার বাবার কথা মনে পড়ছে। সাঈদ আল নোমান রাজনীতিক একজন, যেমন তিনি রাজনৈতিক পরিবারের সন্তান একজন। ওনার বাবা আবদুল্লাহ আল নোমান বিএনপির বড় নেতা ছিলেন। উনি একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন, মন্ত্রী ছিলেন একাধিকবার। তো সাঈদ আল নোমান, আপনার এই যে রাজনীতিতে আসা এবং এমপি নির্বাচিত হওয়া, এটাকে কিভাবে এনজয় করছেন আপনি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। চর্চায় খুব সুন্দর নাম, চর্চা। দ্বিতীয়ত আপনার প্রশ্ন, আমি এখনো চর্চা শুরু করতে পারিনি। পলিসি মেকিংয়ের প্রসেসে আমরা এখনো ঢুকিনি, কেননা আর একটু সময় লাগবে। আর শুধু যদি বলেন নির্বাচনের কথা, তাহলে এমপি হবার জন্যই শুধু নির্বাচন করেছি সেটা নয়, মূলত সাধারণ মানুষের জন্য এবং তাদের চাওয়া সময়ের তাগিদে রাজনীতিতে এসেছি, সেটার একটি অংশ নির্বাচন ছিল। আর সৌভাগ্য, জনগণ সুযোগ দিয়েছে তাদের কণ্ঠস্বর হবার। অতএব এখন সেই সৌভাগ্যটাকে মনে করছি বিশাল কর্তব্য, বিশাল দায়িত্ব। অতএব সেই দায়িত্ব এই প্রসঙ্গে বলি আপনার কথার সুর ধরে, সেটা হচ্ছে যে আপনাদেরকে যে সুযোগ দিয়েছে জনগণ, ব্যাপক সুযোগ বলতে আমি বলছি যে আপনারা 300 আসনের ভিতরে 209টি আসনে আপনার দল পেয়েছে, বিরাট এটা। তো এই যে জনগণ নিশ্চয়ই আপনাদের উপর বিরাট ভরসা করে আপনাদেরকে এই সুযোগটা দিয়েছে বলতে পারেন, তাদের সমর্থন জানিয়েছে। তো জনগণকে কিভাবে প্রতিদান দেবেন আপনারা? অবশ্যই কিভাবে বা কোথায় কোথায় যদি আপনি জানতে চান, আমাদের জনগণের 95% আপনি নিশ্চয়ই জানেন যে তারা মেহনতি, শ্রমজীবী। সেই মানুষগুলোর কষ্টগুলো কোথায়? সে মানুষগুলোর কষ্ট শুরু হয় তার পেটে খাবার আছে কিনা। কষ্টগুলো তারপরের কথা হলো তার থাকবার একটা গৃহ আছে কিনা বা ছাদ আছে কিনা, তারপর সন্তানকে পড়াতে পারছে কিনা, তারপর কোনো অসুবিধে হলে শারীরিক মানসিকও কোথাও গিয়ে চিকিৎসা নিতে পারছে কিনা। আমরা প্রথমত মনে করি আমার দেশ বাংলাদেশ, সেই দেশের মানুষ যে কষ্টগুলো, এই 95% মানুষ যে কষ্টগুলোর মধ্য দিয়ে আজকে এভাবেই বলছি 55 বছর কাটিয়েছে এবং প্রজন্ম থেকে প্রজন্ম একই রকম আছে, একই পরিবারে, তাদের ভাগ্যোন্নয়ন বৃহৎ অর্থে বললে আসলে ভাগ্যোন্নয়ন হয়নি, পরিবর্তন হয়নি। তাদের জীবনকে আমরা এবার কি করতে পারি, তাদের জীবনের মান উন্নয়নে, তাদের সেই প্রত্যাশা সেটা পূরণে, এই যে আমি 4টা ছোট্ট বিষয় বললাম কিন্তু খুব বেসিক বিষয়, এগুলোতে হাত দেবেন। আমি আপনাকে আমার সাংবাদিক হিসেবে আমার অভিজ্ঞতার কথা বলি। আমি নির্বাচনের আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 6টা বিভাগের
অনেকগুলো জায়গায় ঘুরেছি মানুষের এজেন্ডা বুঝতে এই নির্বাচনের কাছে। আমি যেটা দেখেছি যে তারা একটা নির্বাচিত সরকার চান, এ ব্যাপারে তাদের কোনো রকম কোনো সন্দেহ ছিল না আর কি, যে তারা একটা নির্বাচিত সরকার চান তারা। কিন্তু একই সাথে আমি যেটা দেখেছি মানুষের মনে, এবং কোনো ব্যতিক্রম দেখিনি আমি, সেটা হচ্ছে যে রাজনীতির উপরে, সরকারের উপরে, রাজনৈতিক দলগুলোর উপরে তাদের আস্থা অত্যন্ত কম। যেমন যখন আপনাদের দল বা অন্য আপনাদের প্রতিপক্ষ যারা, তারা যখন বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, হ্যাঁ, র্যালিতে, টেলিভিশনে, সব জায়গায়, এই কথাগুলো তারা বিশ্বাস করছে না। তার মধ্যে এরকম কথা বলে, এগুলো সব বুলি, নির্বাচনের বুলি। এবং আপনি যখন আমার উত্তরে বলছেন যে তাদের যে রুটি রুজি, স্বাস্থ্য, এই যে চাহিদাগুলো, যে 55 বছরে যেটা তারা পায়নি, সেখানে আপনারা হাত দেবেন, এই কথাগুলোও কিন্তু তারা ওইভাবে মনে করছে। এগুলো তো রাজনীতিকরা বলে। এই আস্থাটা কিভাবে ফিরিয়ে আনা যায়? কঠিন প্রশ্ন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমারও খুব ইচ্ছে হতো আপনার জায়গায় বসে থাকলে এই প্রশ্নটা এই মানুষটাকে করবার এবং আরও অনেককে করবার। আমরা প্রতিশ্রুতি শব্দটা আমি তাই আমার ক্যাম্পেইনে নেই নাই একবারও। আমি বলতে চেয়েছি এটা প্রতিজ্ঞা, এটা আমার জন্য করা। কেননা আপনি, আমরা এক। আমি আপনার হয়েই শুধু এখন কথা বলবো, এবং সেই জায়গায় প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, কত বছর পর, আমি যদি বলি 17 নয় 25 বছর পরের একটা নির্বাচন ছিল, একে আবার 26-এ হলো। এই দুটোই হলো নির্বাচন, মাঝখানে না, 8-এর নির্বাচনটাকেও আপনি নির্বাচন বলা উচিত। আমি ঠিক আছে, আপনি বলেছেন, আমি এই মুহূর্তে তর্কের খাতিরে আমি ওখানে যেতে চাই না। তবে আমাদের এত বছর পরের যে প্রধানমন্ত্রী, তিনি প্রথম সংসদীয় মিটিংয়ে আমাদেরকে বললেন, রিকোয়েস্ট করলেন যে আমরা ডিউটি ফ্রি গাড়ি এবার কেউ নেব না, এবং এটা পারলে আইন করে এবার বন্ধ করে দেব, রহিত করব। আর প্লট, জমি, মন্ত্রী, এমপি হিসেবে যেগুলো, সেগুলো কেউ নিতে পারবেন না। আপনারা এগ্রি করছেন? তিনি জিজ্ঞেস করেছেন। অর্থাৎ প্রথমেই তিনি মেসেজ দিয়ে দিলেন তিনি কিভাবে চান পুরো বাংলাদেশের যারা প্রতিনিধি, তাদের মাইন্ডসেটটা কেমন থাকবে, যেটা তারা পান সেটাও পেতে পারবেন না। তর্কের খাতিলে আপনাকে একটা বলি, সেটা হচ্ছে জেনারেল এরশাদ যখন ক্ষমতায় নিয়েছিলেন, তখন তিনি সাইকেলে করে অফিসে যেতেন। মানুষ দেখেছে এটা, তাই না? মানুষ এটা দেখেছে। সুতরাং এগুলোকে মানুষ কিন্তু গিমিক হিসাবে দেখে অনেক সময়, তারা কাজে দেখতে চায় আসলে, তাই না? কাজে দেখতে চায়। কাজে দেখার সময়টা আমি এই মুহূর্তে বোঝাতে পারবো না, কোনো প্রমাণ দিতে পারবো না এই মুহূর্তে। আমি আপনাকে যদি সাইদ আল নোমান হিসাবে জিজ্ঞেস করি যে মানুষের এই আস্থা ফেরাতে রাজনীতিকদের ব্যাপারে, সরকারের ব্যাপারে 2-3টে জিনিস করা উচিত, তাহলে আস্থা ফিরতে পারে, কি বলবেন আপনি? 2-3টে? হ্যাঁ হ্যাঁ। আপনি প্রথমেই জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। মানুষের সবচেয়ে বড় অনাস্থার জায়গা রাজনীতি যারা করছি, এবং সরকারে যারা বিশেষত যায়, এবং লোকালি যারা পাওয়ারফুল, তাদের ব্যাপারে প্রথম যে কষ্টটা তৈরি হয়, দুঃখটা আসে, সেটা হলো ও তো দুর্নীতিবাজ, অথবা তো চাঁদাবাজ, ওকে আমি কেন ভোটটা দেব, অথবা ও যে এখন এখানে বসলো কিভাবে বিশ্বাস করি। এই জায়গাটা, অর্থাৎ সমাজে যে দুর্নীতি নামক একটি ব্যাধি, এটাকে ঠিক করতে হবে। গ্যাঙ্গারিনের মতো হয়ে গেলে কেটে ফেলতে হবে। এই ব্যাপারে জিরো টলারেন্স, এবং সেই মননটাই তো আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর মধ্যে দেখতে পাচ্ছি। এই যে পলিসি নিয়ে তিনি এতদিন ধরে কাজ করছেন, যেগুলো পলিসি ইমপ্লিমেন্টেশনে যেতে তার সুযোগ ছিল না যাবার, কিন্তু তিনি আমি যে পয়েন্টসগুলো বললাম, আবাসন থেকে শুরু করে আপনার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা নিয়ে, তিনি এগুলো সবগুলো কাজ, কৃষি নির্ভর দেশ, কৃষির খাতির বিষয় নিয়ে তিনি যা যা পলিসি টিমস করে করে কাজ করেছেন, যেগুলো এখন এক্সিকিউশনে যাবে আরও সমৃদ্ধ আকারে, সেটা সময়ের ব্যাপার। এবং সেটা দেখা মাত্রই আমরা বলতে পারবো এই যে আপনার কষ্টগুলোর উত্তর আমরা দিতে পারলাম।
কতদিন পরে মানুষ ভরসা করতে পারে যে ওনারা যা বলছেন সেটাই করবেন? কতদিন পরে? হুম হুম। এখন তো কেবল শুরু। আমার মনে হয় যে জনগণ তাদের আস্থা দেখিয়ে দিয়েছে শাকিল ভাই। না হলে এভাবে জনগণ বিএনপিকে ভরসা করে দিয়েছে। ভরসা করে হুম দিয়েছে। হুম। ওই ভরসাটা তারা করেছে কেননা তাদের মাঝে এক ধরনের বিশ্বাস এসছে যে হবে, এবার হবে। এই কাজটা আমি মনে করি আমাদেরকে শক্তি যোগায় এবং আমি বিশ্বাস করি যেটা হতে যাচ্ছে। অতএব সময়ের বিষয় নয় শুধু, অর্থাৎ মাস, ক্ষণ, দিন আমি নির্ধারণ করে না, মানুষ তো বলতেও চাই দেখতে না। চাইবে। মানুষ কিন্তু আমি যেটা 180 বললাম দিন, আপনাকে যে মানুষ 180 দিনের একটা মুখের পরিকল্পনা আছে। কথাগুলোকে বুলি হিসাবে দেখে রাজনীতিকদের। তারা চোখে দেখতে চায়। চোখে দেখতে চায়। হুম। চোখে দেখার তো কষ্ট হয়েছিল অনেক বছর। এবার আসলেই চোখে দেখবে। আপনি এটা আমি নিজে এমপি হিসাবে আপনার কনস্টিটিউয়েন্টদের কাছে এই আস্থাটা কিভাবে অর্জন করবেন কতদিনে? আমি চেষ্টা করব আমার পদক্ষেপগুলো, অর্থাৎ আমার চেষ্টাগুলো একেবারে কিছু বলতে পারেন আপনি 180 দিনের মধ্যেই, 6 মাসের মধ্যেই যেন ভিজিবল হয়ে যায়। আমার যে প্রতিজ্ঞাগুলো আছে নিজের সাথে। তো সেখানে আমি আপনাকে বলতে পারি শিক্ষা নিয়ে, স্বাস্থ্যসেবা নিয়ে আমার কিছু খুব কষ্ট আছে আমার চট্টগ্রাম 10-এর মানুষের। কষ্ট আছে বেহাল রাস্তাঘাটের অবস্থা। কষ্ট আছে সুপেয় পানির অভাব। কষ্ট আছে ওয়াসার লাইনই যায় নাই, পানির অভাব। জলাবদ্ধতার কষ্ট আছে। ড্রেনেজ সিস্টেমের পুরো এমন একটা অবস্থা যে আপনার এটা ভেঙে পড়েছে। এই টোটাল সিস্টেম বললেও এটাকে কিছু বলা যাবে না। এটা কোনো সিস্টেমে নাই। ময়লা, নর্দমা সব ভরে গেছে ময়লা। তো আমার কর্মসংস্থানের জায়গায় কিশোর গ্যাং, চাঁদাবাজি, অনেকগুলো অসঙ্গতি আছে। আর কর্মসংস্থানের জায়গায় ট্রেনিং, একটা মানুষ চাকরি চায় কিন্তু সে চাকরি মনে করে আমি একটু বেশি টাকার স্যালারি নিয়ে চাকরি চাই, কিন্তু ওটার জন্য যে তাকে তৈরি করে দিতে হবে রাষ্ট্র সেটা করলো না। আমরা সবাই মিলে সেটা পারিনি সেই ধরনের ব্যবস্থা করতে, রাষ্ট্র তৈরি করতে। এখন সেটা আমাদের আলাদা আলাদা করে এলাকায় এলাকায় তৈরি করে দিতে হবে। বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বলুন, হাব বলুন, এমনকি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতেও কিছু পরিবর্তন আপনি আনতে কি হবে টাইম লাইন করেছেন কারিকুলাতে। যে এতদিনের ভিতরে আপনি এটা দেখাবেন? হ্যাঁ, আমি একটু বললাম যে আমি পদক্ষেপগুলো, চেষ্টাগুলো আমি 6 মাসের মধ্যে আমি ভিজিবল করতে চাই। সাকসেস, একেকটা জিনিসের সাকসেসফুল হওয়ার কিন্তু সময় একেক রকম। অর্থাৎ ভিজিবল পুরোপুরি ওটা পরিণত হয়ে যাওয়া, পরিণতিতে যাওয়া। যেমন ধরুন আমি হাসপাতাল চাই, সরকারি হাসপাতাল আমার চট্টগ্রাম 10-এ, অর্থাৎ পাহাড়তলী হালি শহরে যেখানে কিচ্ছু নাই। সেখানে যদি আপনি বৃহৎ আকারে একটা হাসপাতাল চান অথবা একাধিকও চান, যেটা আমি চাই, তাহলে আপনাকে একটু সময় দিতে হবে। জমি বরাদ্দের বিষয় আছে এবং সেই হাসপাতালটার ফান্ডিংয়ের বিষয় আছে এবং সেটার ওভারঅল স্ট্রাকচারের অনেক কিছু আছে। ইনফ্রাস্ট্রাকচার করা, সাথে এটার নানাবিধ পলিসি জায়গা থেকে কাজ আছে। তো সেগুলো করতে অন্তত যদি কাজটা দেখা যায় যে এটা হচ্ছে, তাহলে মানুষ বুঝবে যে মানুষের আসলে। যেটা অনাস্থা হয়, আমি যেটা কথা বলে বুঝেছি মানুষের জি। সাথে, কেন অনাস্থা আমি বারবার জিজ্ঞেস করেছি এই অনাস্থাগুলো কেন? প্রথম কথা হচ্ছে যে এই যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয় হুম, সেইগুলোর পেছনে পরিকল্পনাটা মানুষের কাছে দেওয়া হয় না। যেমন ধরুন আপনার হুম, দল 1 কোটি মানুষের চাকরি দেবে। ঠিক আছে? পরিকল্পনাটা দেবে। কোথায় চাকরি দেবে? কতদিনে এই চাকরিটা হবে? এই চাকরির জন্য মানুষের কত খরচ দেশের কত খরচ হবে, রাষ্ট্রের কত খরচ হবে? এই হিসাবগুলো, আমি একটা কথার কথা বললাম, একটা উদাহরণ বললাম। হুম, এইগুলো যখন তারা দেখতে পায় না, তখন হ্যাঁ, মনে করে এটা বলছে। বলছে। তাই না? হুম। আপনি স্বীকার করেন এটা আমি রাজনীতি স্বীকার হিসেবে? করি। আমি একদম স্বীকার করি। আপনার কথার সাথে আই এগ্রি। কোথায় আমি বোঝাতে চাই এবারের চেষ্টাটায় পরিবর্তন দেখতে পাবে, সেটা হলো আমার আ ধরুন না, আমার ইকোনমিকে আরো স্ট্রেংথেন করতে হবে। অর্থাৎ আমার আ ইনকাম বাড়াতে হবে। তো আমার রেমিটেন্স কিভাবে বাড়ানো যায়? আমাদের তো দুটো খাত দারুণভাবে আমাদের কন্ট্রিবিউট করে। গার্মেন্টস সেক্টর, আরেকটা হলো বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে আসে। মানুষ টাকা পাঠায়। আমরা সেই টাকা পাঠানোর, অর্থাৎ রেমিটেন্স যোদ্ধা যারা, তাদেরকে কি আসলে সেই ধরনের ফ্যাসিলিটি
দেশ থেকে শুরু করে বিদেশ গিয়ে সেখানকার এমবেসি মানে আমাদের এমবেসি দিয়ে পুরো জায়গাটায় তাদেরকে পুরো প্রসেসে তাদেরকে আমরা সহায়তা করতে পারছি কিনা, ওভাবে ট্রেন করতে পারছি কিনা, যেখানে যাবার কথা সেখানে পাঠাতে পারছি কিনা, যেখানে গিয়ে একটা ভালো ডিসেন্ট স্যালারি পাওয়ার কথা একজন ভারতীয় অথবা একজন নেপালি অথবা একজন অন্য দেশের ফিলিপিনের মানুষের সাথে, সেই জায়গাগুলো আমাদের ঠিক করলে আমি বিশ্বাস করি, এই যে পরিকল্পনা বলছিলেন আপনি, আমাদের এই জায়গায় একটা পরিকল্পনা আছে। তো আমি একটা বললাম আপনাকে যে কিভাবে সেটা করা যায়, সেই একইভাবেই আপনি শিক্ষা নিয়ে আমাদের স্বাস্থ্য, আমাদের ফ্যামিলি কার্ড, আমাদের হেলথ কার্ড, এগুলোর আপনি অলরেডি দেখতে পাচ্ছেন। হেলথ কার্ড আপনার আপনার যে হসপিটালের খরচ আমরা বেয়ার করতে পারি, আমরা বহন করতে পারি, আরেকজন করতে পারছে না। সে কিভাবে ওই একই ফ্যাসিলিটি গ্রহণ করতে পারবে সেটার জন্য মানুষ এখন দেখতে চাই। কিন্তু আমি সেটা মনে করি যে আমরা পারবো। আচ্ছা, অন্য প্রসঙ্গে আসি। জি, আপনার প্রতিপক্ষের শক্তিকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন পার্লামেন্টে? না, পার্লামেন্টের বিষয় শুধু না, আমি একটু এভাবে বলি, সব সময় আপনার একজন প্রতিপক্ষ অথবা কম্পিটিটর অথবা যিনি আপনাকে একটা চ্যালেঞ্জ দিবেন সেটা রাখা উচিত, যদি না থাকেও, আর থাকলে তো খুবই ভালো। যত তার শক্তি বাড়বে, অর্থাৎ যত সে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারবে, যত আপনাকে প্রশ্ন ছুড়ে দিতে পারবে, যত আপনাকে বোঝাতে পারবে এই জায়গায় আরেকটু ভালো, মানে আমরা হলে এটা ভালো করতাম, তখনই আপনি পিক করতে পারবেন, হ্যাঁ এটা তো ভালোই হবে ওটা যদি করি। তো সেজন্য আমাদের বহুদলীয় গণতন্ত্রে আমার মনে হয় যে প্রতিপক্ষ খুব শক্তিশালী হলে ভালো হয়, এবং যেটা আছে সেটা তো জনগণ করেছে, জনগণের ভোটে এসছে তারা, অতএব তারা জনগণের একটি অংশকে যেহেতু রিপ্রেজেন্ট করছে, এবং সেটা জনগণের ওই আওয়াজটা তারা দেবেন, আমাদেরকে ব্যালেন্স করবেন, আমাদের যা যা কাজ তাদের ভালো লাগছে না তারা বলবেন। অতএব গণতন্ত্রে তো আসলে বিরোধী দলও দুর্দান্তভাবে একটা ফোর্স, এবং এটা আমি বিশ্বাস করি যে থাকা উচিত ছিল, তাই আছে এবং সামনেও থাকবে। সেটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে কেউ নেই কিন্তু আমি চাই কেউ থাকুক। সেটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার আদর্শ বহুদলীয় গণতন্ত্র। সুতরাং এই প্রসঙ্গে, প্রতিপক্ষ প্রসঙ্গে আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি। আপনাদের প্রধান যে প্রতিপক্ষ রাজনীতিতে আপনার দলের, তারা নেই এবার, এটা কি একটা স্বস্তি ছিল আপনাদের? জানি না, আমার কাছে স্বস্তি দলের বিষয় শুধু আমি সবার চিন্তাকে তো এক জায়গায় এনে আমি বলতে পারি না। আমার কাছে স্বস্তির কোনো বিষয় এখানে আমি শব্দটাই আমার কাছে মনে হচ্ছে যে ব্যবহারযোগ্য নয়, স্বস্তির বিষয় নয়। বিষয়টা হলো আমাদের জনগণ ভোট দিতে চেয়েছে, অতএব আমরা 24-এর বাস্তবতায় 17 বছরের যে আমাদের ওই রাজনীতির যে ইতিহাস দেখলাম, রাষ্ট্র পরিচালনার, লুটপাটের, গুম খুন হামলা মামলার, এরপরে জনগণ চেয়েছে পরিবর্তন, এরপরে না, এর মাঝেই চেয়েছিল কিন্তু পাচ্ছিল না। সেই পরিবর্তনের সুযোগ এসেছিল 2026-এর 12ই ফেব্রুয়ারি, এবং মন ভরে প্রাণ ভরে যাদের সুযোগ হয়েছে তারা গিয়ে তাদের চাওয়াটাকে জানিয়েছে, রেজিস্টার করেছে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। অতএব তারা যেভাবে চাইতেন সেভাবেই তারা সরকারকে দেখতেন, সেভাবে দেখছে। আমি এর বাইরে কে আছে কে নেই সেটা কিছু ব্যাপার না। এটা আমার আচ্ছা, কাছে প্রতিপক্ষের বিষয়ে আর একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আপনাদের এখন যারা প্রতিপক্ষ, জামাতে ইসলামী, ঠিক আছে, জি, একসময় আপনাদের মিত্র ছিল, এখন আপনাদের প্রতিপক্ষ। অনেকে বলেন যে জামাতে ইসলামী শুধুমাত্র রাজনৈতিক দল না, এটা একটা সামাজিক সংগঠন, এবং তাদের মতো করে তারা একটি সাংস্কৃতিক সংগঠন অ্যাট দ্য সেম টাইম। সুতরাং তারা তিনপাক্ষিক আক্রমণের মুখে ফেলতে পারে আপনাদেরকে। অন্যদিকে অনেকে বলেন, যারা আপনাদের দলকে ভালো চেনেন, যে বিএনপি একান্তই একটি রাজনৈতিক সংগঠন এখনো পর্যন্ত, মানে তারা সামাজিক সংগঠন হিসেবে বা কালচারাল অর্গানাইজেশন, সাংস্কৃতিক সংগঠন হিসেবে নিজেদেরকে কখনো ভাবেনি, এই বিষয়টা মূল্যায়ন করেনি।
আপনি এটাকে কিভাবে দেখেন? আই বেগ টু ডিসএগ্রি। আমি একটু ডিসএগ্রি করছি, সরি। আমি সাধারণত ডিসএগ্রি করতে চাই না, না, কেন করবেন না? কিন্তু না চাই না, কেননা আসলেই তো এখানেও কিছু তথ্য আছে যেটা হয়তো সঠিক, সেজন্য আমি আগে ভাগেই কেন বলে দেব। কিন্তু এটা বললাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দল গত 17 বছর না রাজনীতি করতে পেরেছে, না সাংস্কৃতিক অঙ্গনে জগতে কোনো ইনভলভমেন্ট রাখতে পেরেছে, না কোনো ধরনের সেটাই তো কোথাও। আপনাকে আমি বলছি, হ্যাঁ, যখন আপনি রাজনীতি করতে পারছেন না জি। আপনার কোনো, তখন আপনার যদি আরও জায়গা থাকে অপারেট করার, আপনি সেটা করতে পারেন রাজনীতি ছাড়াই। যেখানে অনেকে বলেন যে বিএনপির একটা ঘাটতি। না, আমাদের মনে হয় না আমাদের সংশ্লিষ্টতা কোনো জায়গাতেই কেউ রাখতে দিয়েছিল। আমাদের কোনো কর্মকাণ্ড যদি সে কোনোভাবে বিএনপির ব্র্যান্ডের সাথে, এই দলের সাথে সম্পৃক্ত থাকে, এতটুকুও থাকলো না, তাকে, উচ্চ থাকলো। হ্যাঁ, না সেটা তো আমরা থাকলো। গুপ্ত বা উচ্চ, আমরা উচ্চ এবং না, গুপ্তে এইভাবেই বিশ্বাসী ছিলাম পৃথিবীতে, না। এভাবেই পৃথিবীতে হতে রাজনীতি পারে, করে হতে পারে, মানুষজন, সামনেও হতে পারে। দলগুলো। আমি জানি না কতটুকু সেটা সম্ভব, বা ভবিষ্যতের আমরা কতটুকু এই উৎস গুপ্ত থেকে কোনো কাজ করতে পারবো। আর ওই সময় না আসুক, আমরা দোয়া করি। সেজন্যই তো আমরা 26-এ 12ই ফেব্রুয়ারি আমাদের নির্বাচনে গেলাম এবং আমরা বিপুল ভোটে চলে আসলাম। তবে এই সব কিছুর উত্তর হলো, ইতিহাস বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আমাদের দেশে বিভিন্ন সংস্কৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান বা সংস্কৃতি চর্চা যুগে যুগে হয়েছে। সেখানেই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছিল। সেখানেই নতুন কুড়ি অথবা আমাদের জাতীয় যে প্রতিযোগিতাগুলো, এই আমাদের আমলেই সেটা হয়েছে। হয়েছে। আমি আমাদের আপনাকে, আমলেই আমি যদি আপনাকে একটা বিশ্ববিদ্যালয় উদাহরণ দিই, প্রতিষ্ঠিত হয়তো পেয়েছে, আপনার প্রাইভেট সুবিধা হবে ইউনিভার্সিটি। আমার প্রশ্নের উত্তর দিতে। ভারতের দিকে তাকান। হ্যাঁ, আজকে যে দলটি ভারতের ক্ষমতায় 14 সাল থেকে, জি, তারা কিন্তু বহুদিন ধরে আসলে রাজনীতি করছে সমাজে, আরএসএস। জি, তো সুতরাং মানে সেই সমস্ত সংগঠনগুলোই সাস্টেইন করে যাদের সমাজের ভেতরে একটা একদম, অবস্থান থাকে। একদম, খুব ভালো বলেছেন। হ্যাঁ, তো সেটা তো মানে আমি তো কখনো আমাদের, বিএনপির ভেতরে সেই উদ্যোগ দেখিনি। আপনি দেখবেন আসলেই সুযোগ খুব পাইনি। একেবারে আমাদের স্পেস ছিল না, কোনো দিকেই ছিল না। এবং এটা, নাকি আপনারা চিন্তা করেননি না, কখনো? চিন্তা করেছি, আমরা চিন্তা করেছি এবং সেই চিন্তার একটা প্রতিফলন আপনাকে এখন বা বক্তব্য বলি। সেটা হলো, আমাদের এই মুহূর্তের অ্যাপ্রোচ হলো সামাজিক এবং সাংস্কৃতিক যে গণজাগরণ, সেটা তৈরি করেই আমরা 24-এর রাজনৈতিক জাগরণের ফসলটা ঘরে তুলতে পারবো। এবং এটা আমাদের বিভিন্ন পর্যায়ে আলাপ হচ্ছে যে কিভাবে আমরা শুধু রাজনীতি দিয়ে আসলে বাংলাদেশকে এই মুহূর্তে পরিবর্তন করা যাবে কি না। এই মুহূর্তে আপনার সামাজিক নেতৃত্ব দরকার। এই মুহূর্তে সাংস্কৃতিক অঙ্গনে বায়াসড কোনো দলের পক্ষে নয়, কিন্তু সংস্কৃতি মনা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি এবং সেই ধরনের আনবায়াসড প্রতিষ্ঠান তৈরি করা দরকার। এবং সেই আলাপগুলো আমাদের দলের ভেতরে হচ্ছে। সে কারণে আমি বলতে চাই যে এই চিন্তাগুলো আমাদের জন্য নতুন না। আমাদের কষ্ট আছে এগুলো নিয়ে। আমাদেরকে করতে দেয়া হয়নি। আমাদের কোনো ধরনের স্পেস ছিল না। একটি দেশে যখন গুম একটি কালচারে পরিণত হয়, আমাদের সোশ্যাল ফ্যাব্রিকের অংশ, আমরা আমরা কোথাও গেলে মনে হয় কেউ একটু অন্যভাবে তাকালে সে বোধহয় আমি নামলে সাদা গাড়ি নিয়ে তুলে নেবে আমাকে। সেই ধরনের একটা পরিস্থিতিতে আমরা বেড়ে উঠেছি গত 10-12 বছর স্পেশালি। এর আগে বুঝতে সময় চলে গেছে, এর আগের 5 বছর, যে গুম বলে কোনো কিছু পার্মানেন্ট হয়ে যায় একটা দেশে। কিন্তু সেটা গত 12-13 বছরে বুঝে গেছি যে পার্মানেন্ট হয়ে গেছে। আপনার কাছে শেষ প্রশ্ন, সাইদ আল নোমান। জি, আপনি নতুন এমপি, জি। পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি যেদিন প্রথম বক্তৃতা দেবেন, কি বলবেন সেদিন? দেখুন, আমি একটা ভাইরাল হওয়ার জন্য কোনো বক্তব্য দেব এখনকার যুগে, সেটাই মনে হয় যেন বাস্তবতা, সেটাই স্বাভাবিক। আমি এজন্য আজকেই বলে দিচ্ছি, আমার কোন দিন বলবো সেটাও জানি না। তবে মনের ভেতরে যে আকাঙ্ক্ষাগুলো আছে,
যে চাওয়াগুলো আছে, যখন পার্লামেন্টের বাইরে ছিলাম আমার ক্ষুধাগুলো আছে, যে আমি কি চাই সরকার থেকে, সেগুলো রিপিট করতে চাই, সেগুলো বলতে চাই। অন্য কোনো হিপোক্রেসি থাকতে পারবে না। আমার ডানে বামে যারা বসবে তাদেরকেও থামানোর চেষ্টা করব, যে এই কথাগুলোর কোনো মানে নাই যদি আপনি 2 মিনিটে যে কথাটা বলতে পারেন সেটা 25 মিনিট নিয়ে আপনি বলতে থাকেন। আপনার মূল কথা হলো মানুষ, শ্রমজীবী মেহনতি মানুষ, বাংলাদেশের তরুণ থেকে, শিশু থেকে শুরু করে তরুণ থেকে বয়োবৃদ্ধ, সকলের চাওয়াগুলো এক। আমরা একটা সেফ দেশ চাই, যেখানে আমি রাতে দিনে নারী পুরুষ শিশু বয়োবৃদ্ধ আমি চলতে পারি। আমরা চাই আমাদের সন্তানেরা ভালো পড়াশোনা করুক, মানবিক মূল্যবোধ নিয়ে বড় হোক, পড়াশোনার মাঝে কোনো কোনো খাদ না থাকুক, এমন কিছু না শিখুক যেটা শিখে তার কোনো লাভ হচ্ছে না, উল্টো ভুল শেখা হয়ে গেছে। আমরা চাই সেটা কাজে লাগিয়ে সে যেন চাকরি অথবা ব্যবসা অথবা এমন কিছু করতে পারে যেটার দ্বারা সে উপকৃত হয়, সাথে দেশও উপকৃত হয়। সাথে চাই তার ভিক্ষা করতে না হয় আমাদের দেশের কোনো মানুষের, তার জন্য একটা বাসা থাকে, রাস্তায় ঘুমোতে না হয়। জানি না সেটা 5 বছরে আমরা সব করে ফেলতে পারবো কিনা, কিন্তু তাকে একটা আবাসনের ব্যবস্থা করে দিতে হবে, এবং তার একই সাথে কিভাবে কোথায় সে চাকরি কি কাজ করবে সেটার জন্য চিন্তা থাকবে, তার বাচ্চারা পড়বে কোথায় সেটার জন্য মানসম্পন্ন স্কুল কলেজ এগুলো থাকবে। খাবারের বিষয় তো এসেই গেল এর মধ্যে, যে তার ক্ষুধা, তার পেটের 3 বেলার একটা ক্ষুধা আছে, সেই ক্ষুধাটা আমাদের মেটাতে হবে। চিকিৎসা প্রয়োজন হলে প্রাইভেট হসপিটালে গিয়ে সবাই পারবে না, অতএব সেই 90-95% মানুষের জন্য সেই ধরনের উন্নত মানের সেবার জন্য, চিকিৎসা সেবার জন্য হসপিটালস তৈরি করতে হবে। সুতরাং এগুলোই মানুষের চাহিদা, আপনি সেই চাহিদাগুলোই বলবেন আপনার প্রথম বক্তৃতায়। চাঁদাবাজ থাকতে পারবে না, কিশোর গ্যাং থাকতে পারবে না, আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত তাদেরকে আমরা মোটিভেট করতে পারতে হবে। আবার সাধারণ জনগণকেও এমনভাবে তাদেরকে আপনার মোটিভেট করতে হবে, ইন্সপায়ার করতে হবে যেন তারাও, অথবা এমন সিস্টেম দাঁড় করাতে হবে যে সিস্টেমে তারা বলে যে না আমি এটা পছন্দ করছি, এগুলো আমি তো মেনে সবই চলবো। আপনাদের করতে হবে, মেনে চলবো, আপনাদেরই করতে হবে, আইন মেনে চলার কিন্তু একটা পরিবেশও তৈরি করতে হবে, এবং সেটা আপনাদেরই করতে হবে, আমাদেরই করতে হবে অবশ্যই। সেটা আমরা নিশ্চিত করতে হবে আপনাদের। জনগণ তো ম্যান্ডেট দিয়েছে, অতএব জনগণ পাশে থাকবে। জনগণ পাশে না থাকলে করা যায় না, মিডিয়া পাশে না থাকলে যায় না। যতগুলো সমাজের অংশ আছে এবং সেখানকার লিডারশিপ আছে তাদের সবাইকে কিন্তু দেশের ব্যাপারে একটা কনসেনসাসে আসতে হয়, সেই জায়গায় আসতে হবে। আমরা আবারও বিভাজনের রাজনীতি বলুন, বিভাজনের এবং সমাজ আবারও তৈরি বলছি করতে পারবো আপনাদেরই না। আনতে হবে, আমরা আমাদের চেষ্টা করব, এবং সেই জায়গায় আমি আশা করব আপনি অথবা যারা শুনছে এবং শুনবেন ভবিষ্যতে, তাদের জায়গা থেকে বিশ্বাস রাখতে হবে যে তারা করার চেষ্টা করবে। যখন আপনি বিশ্বাস রাখবেন তখন এই পক্ষ মনে করবে উনি বিশ্বাস রেখে আমাকে চাইছেন আমার কাছ থেকে, আমাকে অবিশ্বাস করে বলছেন না কথা, তখন পারস্পরিক সম্মানবোধ কাজ করবে। ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও।